তুই যে বেডির সাথে থাকিস, এই বেডিরও তো রাস্তার মধ্যে যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করে ধরা পড়ে তোর থানায় নিয়ে বিয়ে পড়াইছে, পাবলিকে ধরে তোর বিয়ে পড়াইছে, প্রেম করতে আরেক বেডির সাথে এই বেডির এই করছিস। তুই এগুলি আমাদের শিখাইস? নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর, ঠিক করে তারপর অন্য মানুষের সাথে কথা বলবি। কিছু ইউটিউবার আছে, তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই, আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না, ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে, এই অবস্থা। হ্যাঁ, এটা কাপড় যদি উদাম করেন না, উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে। কারণ কি, হিটটা ঠিক জায়গা মতো হয়েছে। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? এক এক আসামির তদবির করে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম। তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম, এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই, আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 3-4 কোটি টাকা নিয়ে এসে চ্যানেল 24 চাকরি করা অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপর বসে বসে খাইতো। তো মনে করতাম এরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন। কথা তো বলেন চিবায় চিবায়, বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলাকে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি, আমি এখানে একদম লিটারেলি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি। আমি একদমই লজ্জাবোধ করি নাই। আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন, একদম লজ্জা করিনি, লজ্জা, কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন, আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার, তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে হয়েছে, ছোট জব, এটা খারাপ লেগেছে। তো আপনারটাই করি, শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি। অডিও রেকর্ড হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশের এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকা যারা আসেন নিউ ইয়র্কে, তারা আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। তো নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত। তো সাহায্য দিত যে, এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা। হ্যাঁ, কথা বলতে বলতে শুনি তার বক্তব্যটা, শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি। আপনার এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো। এই যে সব মিলিয়ে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরা না, আমার হয়ে গেছে কি গড়ে হলি বল, সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। প্রায় 10 বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছু দিলেন না ভাই, এটা হইলো একটা। এটা আসলে লজ্জাস্কর। সবাই দিছি আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাই চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাই কিরকম কি দেন? ওরা দিতাম প্রায় 1000 টাকা দিতে হবে মানে প্রতি মাসে। হ্যাঁ, তো ওটা ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে একজনের এক শাহেদ আলমের বরাদ্দ তো বেশি থাকতে কারণ কি? ও আবার দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসতে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। এই হচ্ছে আমাদের শাহেদ আলম। শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দেওয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আর একটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনও তার সাথে গিয়েছিলাম, সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সই খরচ যায়। বিশাল বড় লোকের ভাবসাব। তো বড় লোকটা টাকা পয়সাটা আসলো কোথা থেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম, সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ। তোর বউয়ের কোথায় কোন ইনকাম, তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনিরাজার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি, দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম। ছোট লোকের বাচ্চা কোথাকার তুই বেটা, বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম, ভিক্ষা নেই নাই বেটা,
কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করবো না। দ্যাটস আই এম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না, নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস, অনেক মানুষজন আপনারা, এটা সুশীলদের বক্তব্য, আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো। নো, যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে, ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। তুই যে অভিযোগ করেছিস, এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলে আসা, তারপরে জবাব পাবি কি। সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা, তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস, কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের ভালো, নিজের মনে করে যে বিশাল বড় সুশীল। তো তুই সুশীল মনে করা তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।